কংগ্রেস দল ত্যাগ করলেন ভূপেন বরা। অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতির দল ত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেছেন, সাধারণ পরিবারের ছেলে কংগ্রেসে নেতৃত্ব দিতে পারে না, খিলঞ্জিয়া ছেলে কংগ্রেসে থাকতে পারে না, নিজের ধর্মকে সম্মান করে মানুষ কংগ্রেসে থাকতে পারেন না। এদিকে আগামী 20 ফেব্রুয়ারি বিজেপিতে যোগদান করার সম্ভাবনা রয়েছে ভূপেন বরার। 20 ফেব্রুয়ারি অসমে আসবেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের উপস্থিতিতেই বিজেপিতে যোগদান করতে পারেন ভূপেন বরা। ভূপেন বরার বিজেপিতে আসাটা নিশ্চিত। তার জন্য 2টি সমষ্টি রেডি করে রাখা হয়েছে, মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই সাথে আরও ভবিষ্যদ্বাণী করেছেন মুখ্যমন্ত্রী। 2029-এর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস দল ত্যাগ করবেন প্রদ্যুৎ বরদলৈ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সাথে বিরোধী দলপতি দেবব্রত শইকিয়াও 2027-এ বিজেপিতে যোগদান করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একটি আসনে পাখির চোখ 4 জন বিধায়কের। সোনার হরিণে পরিণত হয়েছে আলগাপুর কাটলিচড়া আসন। বরাকের একটি আসনে পাখির চোখ 4 বিধায়কের। বিধায়ক ও যুব কংগ্রেস সভাপতির সংঘাত বনাম ভূমিপুত্র ও বহিরাগত ইস্যুতে আলগাপুর কাটলিচড়া আসনে বিপাকে পড়তে পারে কংগ্রেস। একটি বিধানসভা আসনে বিধায়কের স্বপ্ন দেখছেন 4 জন সিটিং বিধায়ক। কংগ্রেসের কাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার এবং রাজ্যিক যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনামের প্রার্থিত্বের দাবি একই আসনে। মহাজোট সঙ্গী অখিল গগৈও চেয়ে বসেছেন আলগাপুর কাটিগড়া আসন। সব মিলিয়ে এক জটিল সমীকরণের মুখোমুখি আলোচিত আসন। কংগ্রেসের কোন্দলকে হাতিয়ার করে আলগাপুর কাটলিচড়া আসনে বাজিমাতের ছক অসম গণ পরিষদ অর্থাৎ এজিপির। ডিলিমিটেশনে নিজের কেন্দ্র হারিয়ে আলগাপুর কাটলিচড়াতেই নজর দিয়েছেন বিধায়ক জাকির হোসেন লস্কর। কংগ্রেসের প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতের ফায়দা নিতে মুখিয়ে রয়েছেন এআইইউডিএফের কাটলিচড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। এদিকে কৌশলগতভাবে বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেই 2 নৌকায় এআইইউডিএফ দলের নিলম্বিত বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীও। 3 বিধায়কের অকর্মণ্যতা ও বিশ্বাসভঙ্গের কারণে হাইলাকান্দিতে দুর্বল হচ্ছে এআইইউডিএফ। প্রয়াত মৌলানা আব্দুল জলিল চৌধুরী এবং শাহিদুল আলম চৌধুরীর প্রতিনিধিত্ব করা এই আসন এখন চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যারা নিত্যদিন ট্রেনে যাতায়াত করেন তাদের ভরসা মান্থলি টিকিট। বর্তমান অনলাইনের যুগে সব কিছুই মোবাইলে হয়। ট্রেনে যাতায়াতের টিকিটও থাকে এখন মোবাইলেই। তবে এতদিন যারা ইউটিএস অ্যাপ ব্যবহার করে এসেছেন তাদের জন্য খারাপ খবর। বন্ধ হয়ে যাচ্ছে ইউটিএস অ্যাপ। আগামী 1 মার্চ থেকেই ইউটিএস অ্যাপ বন্ধ হয়ে যাবে। দক্ষিণ রেলওয়ে ধীরে ধীরে ইউটিএস অ্যাপ বন্ধ করে দিচ্ছে। আগেই এই নিয়ে ঘোষণা করা হয়েছিল। ইউটিএস অ্যাপের বিকল্প হিসাবে রেলওয়ে ওয়ান ব্যবহার করবেন এবার গ্রাহকরা। রেলের তরফে এই অ্যাপকে টিকিট কাটা ও যাত্রীদের সমস্ত পরিষেবার জন্য অফিসিয়াল মোবাইল প্ল্যাটফর্ম বলা হয়েছে। রেলওয়ে ওয়ান অ্যাপ থেকে একদিকে যেমন ট্রেনের টিকিট কাটা যাবে, তেমনি ট্রেন কোথায় আছে তা ট্র্যাক করা যাবে। পাশাপাশি খাবার অর্ডার, অভিযোগ জানানোর মতো যাবতীয় পরিষেবাও পাওয়া যাবে। শুরু হয়েছে অসম বিধানসভার বাজেট অধিবেশন। সোমবার সকাল 9:30টায় লক্ষণ প্রসাদ আচার্যের ভাষণের মাধ্যমে অধিবেশনের কার্যসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই অধিবেশনটি পঞ্চদশ অসম বিধানসভার শেষ অধিবেশন হিসাবে বিবেচিত হচ্ছে। এই অধিবেশন শেষে 2026-27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন অসম বিধানসভার সাধারণ নির্বাচনের পর অর্থাৎ আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 16 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত 4 দিন ব্যাপী অনুষ্ঠিত এই অধিবেশনটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বর্তমান কার্যকালের শেষ অধিবেশন। এই অধিবেশনেই চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বাজেট অথবা ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করা হবে। ভারতীয় সংবিধানের 176 অনুচ্ছেদ অনুযায়ী সোমবার 16 ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের মাধ্যমে শুরু হয়েছে অধিবেশন। বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান 17 ফেব্রুয়ারি। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন চীন, পাকিস্তান সহ মোট 13টি দেশের প্রধান। তবে ভারত থেকে কি মঙ্গলবার মোদি ঢাকায় যেতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিএনপি। প্রধানমন্ত্রী হতে চলেছেন দলের চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। মঙ্গলবার বিএনপির নতুন মন্ত্রিসভা ঢাকায় শপথ গ্রহণ করবে। সেই দিনই শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনও বাংলাদেশের দায়িত্বে রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই দেশের সংবাদমাধ্যম প্রথম আলো সরকারি সূত্র উল্লেখ করে জানিয়েছে, ভারত ছাড়াও শপথগ্রহণ অনুষ্ঠানে ডাকা হয়েছে পাকিস্তান, চীন, মালদ্বীপ, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রুনেই, কাতার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটানের রাষ্ট্রপ্রধানকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর নির্মাণে জটিলতা, দ্বিতীয় কিস্তির টাকা না পেয়ে সমস্যায় বরখোলার উপভোক্তারা। প্রধানমন্ত্রীর আবাস যোজনার সরকারি ঘরের গৃহ নির্মাণ করতে গিয়ে সমস্যায় পড়লেন বহু হিতাধিকারী। প্রথম কিস্তির টাকা পেয়ে নতুন ঘর বানানোর আশায় পুরনো ঘর ভেঙে অস্থায়ী অবস্থায় বহু পরিবার। প্রথম কিস্তির টাকা পাওয়ার দীর্ঘদিন পরও পাননি দ্বিতীয় কিস্তির টাকা। বিপাকে পড়েছেন সোনাপুর জিপির ভুক্তভোগীরা। এতে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। উল্লেখ্য, অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে ঘর। প্রথম কিস্তির টাকা অনেক আগে পেয়েছেন, এখনও পর্যন্ত পাননি দ্বিতীয় কিস্তির টাকা। বিধানসভা নির্বাচনের আগে অসম বিজেপির অন্দরমহলে শুরু হয়েছে টিকিট সমীকরণের নতুন অঙ্ক। বিরোধী জোটকে মোকাবিলায় একাধিক কেন্দ্রে প্রার্থী বদলের আলোচনা চলছে। কামরূপ থেকে দরং, হুজাই থেকে কার্বি আংলং, বিভিন্ন জেলায় সম্ভাব্য রদবদলের জল্পনা যেমন বাড়ছে, তেমনি নজর পড়ছে বরাক উপত্যকার দিকেও। দলীয় সূত্রের খবর, কামরূপের পলাশবাড়ী বিধানসভা কেন্দ্রে বিকল্প মুখ খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। ওই কেন্দ্রে মহিলা প্রার্থী আনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলোচনায় উঠে এসেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রমেন ডেকার কন্যা আয়ুষ্মিতা ডেকা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয়া চক্রবর্তীর কন্যা সুমন হরিপ্রিয়ার নাম। পুনর্বিন্যাসের পর হাজো বিধানসভা কেন্দ্র এখন হাজো শুয়ালকুচি নামে তফসিলি জাতির জন্য সংরক্ষিত হওয়ায় বর্তমান বিধায়ক সুমন হরিপ্রিয়ার পক্ষে সেখানে লড়া সম্ভব নয়। ফলে তিনি বিকল্প কেন্দ্র খুঁজছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা। এবার শেষ খবর, আগামী 20 ফেব্রুয়ারি কাটিগড়া বিধানসভা কেন্দ্রের পশ্চিম কাটিগড়ার ইন্দো বাংলা সীমান্তবর্তী নাতানপুর এলাকায় আসছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাধীনতার পর এই প্রথম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিম কাটিগড়া সফরে আসছেন বলে জানা গেছে। তার আগমনকে ঘিরে সীমান্ত এলাকা জুড়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে। সূত্রের খবর, 19 ফেব্রুয়ারি রাতে তিনি শিলচরে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন। পরদিন 20 ফেব্রুয়ারি সকালে নাতানপুরে আয়োজিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম সিজন 2 এর কার্যসূচিতে অংশ নেবেন। আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলের সামগ্রিক উন্নয়ন, পরিকাঠামো শক্তিকরণ এবং সীমান্তবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ভারত সরকারের এই কর্মসূচির আওতায় তার উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।